সাধারণ মানুষ হওয়া খুব কঠিন ভাই, খুব কঠিন। আগে মানুষ হইতে হয়, তারপর সাধারণ মানুষ হইতে হয়। আমরা তো মানুষই হইতে পারতেছি না, সাধারণ মানুষ হবো কিভাবে? ধরো আমি প্রচুর মেয়েদের সাথে, নতুন মেয়েদের সাথে আমাদের কাজ করতে হয়। আমি আজ পর্যন্ত কারোর মধ্যে অভিনয়ের ওই প্যাশনটা দেখলামই না ভাইয়া। হাজার হাজার মেয়ে থিয়েটার করতেছে প্রতিদিন, কই থেকে যাত্রাবাড়ি থেকে এসে শিল্পকলায় ক্লাস করে, থিয়েটারে ক্লাস করে আবার চলে যাইতেছে। এরকম মেয়েদেরকে আমরা চিনি। ওরা কষ্ট করতেছে, ওরা স্ট্রাগল, ওরা কেন আসতে পারছে? কারণ ওরা তো রিলস করতেছে না ভাইয়া। অন্য কেউ, আমি যে অন্য কারোর দাবার গুটি হয়ে গেছি, মানে গুটি যে হয়ে গেছে এটা আমি বুঝি না। অনেকে লিখতেছে নওশবা অ্যারেস্ট, ইয়েস, এবার মৌসুমী হামিদকে অ্যারেস্টের পালা। আমি যে একটা অন্যায় করছি ওইটা আমার বোধ জ্ঞানেই নাই যে আমি অন্যায় করে ফেলছি। কিছু মানুষের কাছে আমি দোষী, আমি ক্রিমিনাল কিছু মানুষের কাছে, এবং দেশদ্রোহী। আমি যে কোনো আন্দোলনে আমি কনফিউজ না। আমি এখন আই নো যে এই যেটা ঘটতেছে, যেটা নিয়ে আন্দোলন, যেটা মেইন পারপাস বলা হচ্ছে, দিস ইজ নট দ্য মেইন পারপাস। আমি একজন দিলারা জামান হতে চাই, ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় করতে চাই। হোয়াট শুড আই ডু? নারী দেবী না হইলেও প্রত্যেকটা নারীর মধ্যে দেবী। নিজেকে চিনুন, নো ইয়োরসেলফ। কিন্তু নিজেকে চেনার মতো এই কঠিন কাজটা আমরা আসলে কয়জন করতে পেরেছি? আমাদের চারিপাশে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন অঙ্গনে যে সকল মানুষ বিচরণ করে তাদেরকেই বা আমরা কতটুকু চিনি? এরকম কিছু গুণী মানুষকেই চেনার এবং জানার চেষ্টা করব আমাদের KHK ভিউ ফাইন্ডার শোতে। চলুন তেমনই একজন মানুষকে আজকে সবাই মিলে চেনার এবং জানার চেষ্টা করি। সাতক্ষীরা থেকে একটা মেয়ে, সাধারণ মেয়ে, কিভাবে কোন স্বপ্নকে বা কোন প্যারায় পড়ে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে আসে, আর সে যখন এসেই পড়েছে এই মুহূর্তে সে কেমন আছে? ওকে, প্রথমে একটু কারেক্ট কর, তুমি বলছো সাধারণ। আই এম নট এ অর্ডিনারি পারসন। ইউ আর এন এক্সট্রাঅর্ডিনারি পারসন। I am not saying that I'm an extraordinary person, but I just want to say I'm a person. সাধারণ মানুষ হওয়া খুব কঠিন ভাইয়া, খুব কঠিন। আগে মানুষ হইতে হয়, তারপর সাধারণ মানুষ হইতে হয়। আমরা তো মানুষই হইতে পারতেছি না, সাধারণ মানুষ হবো কিভাবে? সাধারণ মানুষ হওয়ার যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটাই তো আমাদের ভিতর থেকে দিনের পর দিন চলে যাচ্ছে। সাধারণ মানুষ হওয়ার কোয়ালিটি টু লাভ পিপল, টু লাভ হিউম্যানিটি, বা হিউম্যানিটির জন্য মানে মানে একদম আল্লাহ যেই গুণগুলা, নিজের গুণগুলা মানুষের ভিতরে দিয়ে মানুষকে পাঠাইছেন। তোমার কি মনে হয় আমাদের ভিতরে ওই গুণ আর কিছু অবশিষ্ট রাখছি? আমরা কিছু রাখি নাই। আচ্ছা, তারপরে যাই। তারপরে হচ্ছে মেয়েটা ওখান থেকে আসলো লাইট ক্যামেরার অ্যাকশনে। ওখানেও তো লাস্যময়ী জগৎ, মানে ওখানে তো অন্য লাইট ক্যামেরা অ্যাকশনের ভিতরে ছিল সে। আমি না সারা জীবন কেজ বিষয়টা আমি পারি নাই। মানে ধরো আমি একদম লাস্ট পর্যন্ত ট্রাই করি, দেয়ালে পিঠ থেকে যাওয়া পর্যন্ত আমি ট্রাই করি। তো ওখান থেকে আমার কোনো প্ল্যানিংই ছিল না যে আমি লাস্যময়ী জগতে আসবো। কিভাবে জানি চলে আসলাম, এসে 14টা বছর পারও করে ফেলছে ভাইয়া। এবং আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো খাচ্ছি, মাথার উপরে ছাদ আছে, টুকটাক কাজ করছি, যতটুকু করছি চলে যাচ্ছে আর কি। আর এই তো। অভিনয় শিল্পী হিসেবে মৌসুমী হামিদ 14 বছর পরে কি পেলো আর কি হারাইলো? হিরোইন মুভির একটা ডায়লগ আছে, শহরত জিতনা দেতা হ্যায় উসসে জ্যাদা ছিন লেতা। মানে ধরো শুরুর দিককার ম্যাচুরিটি আর এখনকার ম্যাচুরিটি তো আসলে আকাশ পাতাল তফাৎ। শুরুর দিকে যদি এখনকার যে ম্যাচুরিটি থাকতো, বা বুদ্ধিমতী যদি হইতাম, যদি একটু সাধারণ যদি হইতে পারতাম, বুদ্ধিমতী যদি হইতাম, তাইলে হয়তো ধরো অনেক কিছু পাইতাম। আমি বলতে চাই যে ধরো আমার আক্ষেপ কম, ইদানিং হয়তো একটু ছোট ছোট আক্ষেপ তৈরি হয়েছে। এত ভালো ভালো কাজ হইতেছে ইন্ডাস্ট্রিতে, ওই ভালো ভালো কাজ দেখে আসলে আক্ষেপ তৈরি হইতেছে, যেটা আসলে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর হওয়া উচিত। এবং ইন্ডাস্ট্রিতে এখন ভালো ভালো কাজ আসতেছে। সো এই আক্ষেপটা সব অভিনয় শিল্পীর ভিতরে যদি তৈরি হয়, তখন একটা সুন্দর সুস্থ কম্পিটিশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো আক্ষেপটা এখন তৈরি হইতেছে, ভালো ভালো কাজ আসতেছে, যে সেই কাজটা যদি আমি অভিনয় করতে পারতাম। ওই ছোট আক্ষেপ ছাড়া আমার মনে হয় যে মানে আমি অনেক ভালো ভালো কাজ করছি। সেলফ স্যাটিসফাইড যেই ধরনের কাজ যেটাকে বলে, আর্টিস্ট স্যাটিসফ্যাকশন, আমার ঝুলিতে খুব অল্প বয়সে অনেক ভালো ভালো কাজ করছি, টাচউড আলহামদুলিল্লাহ। আর মানুষের ভালোবাসা, যে ভালোবাসাটা তোরা পাস অ্যাজ এ
এই যে মানুষের ভালোবাসাটা, হাউ ডু ইউ মেজার ইট অ্যাজ অ্যান আর্টিস্ট? ইটস ব্লেসিং ভাইয়া, মানে ইটস কমপ্লিট ব্লেসিং। ধরো অ্যাপার্ট ফ্রম এভরিথিং, ধর মুদ্রা রিপিটও থাকে ওপিটও থাকবে, সো ইটস ডিপেন্ডস অন মি হোয়াট আই এম টেকিং ইন। সো আই টেক দোজ ব্লেসিং অ্যান্ড আই ওয়ান্ট টু টেক মোর ব্লেসিং। বাট আমরা কি শিল্পীরা এই ব্লেসিংটাকে জাস্টিফাই করি নাকি এটাকে আমরা অ্যাবিউজ করি? কি মনে হয়? বেশিরভাগ সময় আমি বলবো অ্যাবিউজ করি, কারণ আমি অন্যদের কথা বলতে চাই না, আমি আমার কথা বলি। ধরো আমার যে এই যেটা তোমাকে আমি বললাম যে এটা তোর কেমন লাগে, এটা আমার কাছে এখন ব্লেসিং মনে হয়। এটা 5 বছর আগে ধরো আমি কিন্তু বুঝতাম না বিষয়টা, মানে একটু হলেও ইগো ছিল আমার ভিতরে, কথাই বলবো না আমি, ধাইকা কিসের কি তোমরা, এই ভাব তো ছিল, একটু হইলেও তো ছিল। সো সেটা তো বুঝতে মানে সময় লাগে, আমার অনেক টাইম লাগে, কিন্তু একবার বুঝে ফেললে ওটা মোটামুটি থেকে যায়, আমার ভিতর থেকে সরে না সহজে। ভালো চরিত্র করতে গেলে বা একটা চরিত্রকে একটা ভালো মানুষের চরিত্রকে ফুটায় তুলতে হলে শুধু অভিনয় দিয়ে ফুটায় তোলাটা না, হ্যাঁ, it has to be there ভারত, মানে এটা তো সব কারোরই তো 100% থাকে না, বাট ইট হ্যাজ টু বি দেয়ার। it has to be there। অভিনয় কি তোর কাছে পেশা না নেশা? প্রথম দিকে পেশা ছিল, ডে বাই ডে ইট বিকেমস নেশা। নেশার মতো। ধরো একটা ভালো চরিত্র না করতে পারলে, ধরো যখন দিনের পর দিন চলে যাইতেছে কিন্তু একটা ভালো ক্যারেক্টার আসতেছে না, অ্যাক্টিং করতে পারতেছে না, আমার তখন ওরকম ক্রেজি লাগে, আমার ফ্রাস্ট্রেটেড লাগে, আমার আশেপাশে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছা করে, এবং ওটা খুব কষ্ট করে কন্ট্রোল করতে হয় ভাই। এই নেশা আমার মনে হয় না এর চেয়ে ভয়ানক অন্য কোনো নেশা এক্সিস্ট করে পৃথিবীতে। 14 বছরে তো অনেক কিছু দেখছিস, অনেক কিছু, ডিপ ডাউন, নদী নালা খাল সমুদ্র মহিষপান মহিডাল, অনেক কিছু দেখ। যেই মেয়েরা তোকে বা তোদেরকে দেখে স্বপ্ন দেখে অভিনেত্রী হওয়ার বা অভিনয় জগতে আসার, তাদের জন্য বাংলাদেশ মিডিয়া জগৎটা কতটুকু নিরাপদ? আমার কাছে যেটা মনে হয় যে এখনকার বেশিরভাগ মেয়েরা মিডিয়াতে আমাদেরকে দেখে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু ওই স্বপ্নটা ওদের থাকে না। আমার কাছে মনে হয় ওরা মিসগাইডেড হয়। বেশিরভাগ মেয়েদের সমস্যা হচ্ছে ওরা আইসাই খিজিরা খানের সাথে কাজ করতে চায়, বা ওরা আইসাই সাকিব খানের সাথে কাজ করতে চায়, বা ওরা আইসাই আরফান নিশোর সাথে কাজ করতে চায়, বা মানে একটা মেহজাবিন এমনি এমনি তৈরি হয় না এতদিন ধরে, ওর তো ইয়ে আছে, ও আইসাই মেহজাবিন হইতে চাইলে তখন ওরা মিসগাইড হয়। আমি এটা একদম বলতেছি, অন ক্যামেরায় বলতেছি, যদি কেউ অপোজ করতে চায় করুক। যে মেয়ে, তুমি বলছো মেয়ে, অবশ্যই আমি কারণই বলছি, হ্যাঁ কারণেই বলছো, এবং ধরো আমি প্রচুর মেয়েদের সাথে, নতুন মেয়েদের সাথে আমাদের কাজ করতে হয়, আমি আজ পর্যন্ত কারোর মধ্যে অভিনয়ের ওই প্যাশনটা দেখলামই না ভাইয়া, যে অ্যাক্টিং করতে চায়, আপু চলো না সিনটা ইয়ে করি। সারাক্ষণ টিকটক নিয়ে ব্যস্ত, রিলস নিয়ে ব্যস্ত, সিনের সময় ধরো ইয়ে করতে পারে না, কি বলে তোমার ডায়লগ ঠিকঠাক মতো বলতে পারে না, শিখাই দিই যে আপু এটা এভাবে, ওইটাও নেয় না, তখনও ইগো দেখায়। কেন? সে হয়তো কাস্টিং ইউনিটের কোনো মানে আপার পজিশনের, আমি যদি এখানে একটু পজ দেই, ব্যাপারটা কি এরকম যে ও নাটকটা করে, নাটক দিয়েই বলতেছে, সিনেমাতে না, যে নাটকটা করে ওর যে ভিউটা হবে ওইটার থেকে ওর ওই রিলসটা যদি সে আপ করে, হ্যাঁ এটাতে সে অনেক বেশি ভিউও পাচ্ছে, রিয়াকশনও পাচ্ছে, নগদে পাচ্ছে। তাহলে তো তুমি অভিনেত্রী হইতে আসো নাই, তাহলে অভিনয়ের জায়গাটা কেন তুমি অকুপাই করছো? এরকম মেয়ে নাই আমি বলতেছি না ভাই, হাজার হাজার মেয়ে থিয়েটার করতেছে প্রতিদিন, কই থেকে যাত্রাবাড়ি থেকে এসে শিল্পকলায় ক্লাস করে, থিয়েটারে ক্লাস করে আবার চলে যাইতেছে, জাহাঙ্গীরনগর থেকে আসতেছে পাঁচনাটে ক্লাস করে চলে যাইতেছে। এরকম মেয়েদেরকে আমরা চিনি, ওরা কষ্ট করতেছে, ওরা স্ট্রাগল, ওরা কেন আসতে পারতেছে না? কারণ ওরা তো রিলস করতেছে না ভাইয়া। তাহলে রিলসের দরকার আছে, অফকোর্স দরকার আছে, মার্কেটিং এর দরকার আছে, যেটা আগে ছিল না। কিন্তু ভাই আমার কাছে ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে, এটাতে ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বিকেমিং এ মুদির দোকান ডে বাই ডে। তোমার ইন্ডাস্ট্রি তুমি যদি বড় করতে চাও, তাহলে তুমি ইন্ডাস্ট্রির উইংস মাইরা দিয়ে তো বড় করতে পারবা না ভাই। তোর হাতে যদি ক্ষমতা থাকতো তুই কি করতি? ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করার জন্য 3টা জিনিস করতি, কি করতি? 3 things। যেই ভালো ভালো কাজগুলা হইতেছে, এই কাজগুলার সুষম বন্টন করার চেষ্টা করতাম। সেম ডিরেক্টর সেম আর্টিস্ট না করে আমি একটু ডিফারেন্ট, ধরো সেম আর্টিস্ট সেম ডিরেক্টর সেম স্টোরি, সেম টাইপ অফ স্টোরি না করে আমি একটু ডিফারেন্ট টাইপ অফ স্টোরি, ডিফারেন্ট টাইপ অফ আর্টিস্ট,
ওইটা ওইটা না ওই সুষম বন্টনটা করার চেষ্টা করতো। বাট একটা মোশাররফ করিম, একটা চঞ্চল চৌধুরী, একটা শাকিব খান, একটা নিশোকে ছাড়া তো আসলে প্রডিউসারের পয়সা উঠে না। তুমি যদি আর একটা নিশোকে তৈরি হওয়ার সুযোগটাই না দাও, আমার কি টাকা পড়ছে, আমি প্রডিউসার হিসেবে আমি টাকা ইনভেস্ট করতেছি। ঠিক আছে, তাহলে তুমি এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় এম্পাওয়ার হওয়ার একটা সুযোগ ছিল, সেটা ছোট হয়ে তুমি মুদি দোকান দিয়ে বসে থাকো, কোনো অসুবিধা নাই। আমি মুদির দোকানে দিয়ে আছি। মুদির দোকান দিয়ে বসে থাকো, কোনো সমস্যা নাই ভাইয়া। ভাই প্রচুর ভালো ভালো আর্টিস্ট আছে, প্রচুর ভালো ভালো ডিরেক্টর আছে, মানে প্রচুর ভালো ভালো প্রডিউসার আছে, প্রচুর ভালো ভালো রাইটার আছে। ভাই রাইটারদের নাম পর্যন্ত দিতে চায় না ভালো ডিরেক্টররা তাদের ইয়েতে, রাইটারদের নাম পর্যন্ত দিতে চায় না। কেন এটা, কেন এই দৈন্যতাটা কেন? বিকজ দে আর ইনসিকিউর মেবি, আই ডোন্ট নো। কি নিয়ে ইনসিকিউর? মানে আমি যদি ও আমার ক্রেডিট নিয়ে যাবে, ও আমার সব মানে কি ক্রেডিট দিলে কি হয় ভাই? না আমি যদি তোমার কোনো একটা প্রোডাকশনে, আমি যদি তোমাকে কোনো একটা ক্রিয়েটিভ ইনপুট দেই, তোমার ওইটা বলতে কিসের লজ্জা যে এই ক্রিয়েটিভ ইনপুটটা মৌসুমী শুটিং চলাকালীন সময় দিছিল? মাই গড, শি ইজ ট্যালেন্টেড, এই একটা লাইন বলে তুমি যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, এরপর আমি তো তোমাকে ঢেলে দিব। তুমি ধরো চাইতেছো তুমি একাই সব মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড নিবা, একাই সব ন্যাশনাল অ্যাওয়ার্ড নিবা, একাই সমস্ত অ্যাওয়ার্ড নিবা, কিন্তু অন্য কেউ যখন কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আছে, ওইটা যখন তুমি দেখতেছো, তুমি তোমার যেই ক্ষমতা আছে, তুমি সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছো যাতে ও এখানে না যাইতে পারে। কেন ভাই? তুমি তো পাচ্ছো। এটা কি তোর মনে হয় যেটা কি এই বদ্বীপের সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, যে পলিমাটিতে আসলে হৃদয়টাও পলিমাটি, আয়োডিনের অভাব আমার কাছে। অভিনয় শিল্পী না হলে মৌসুমী আহমেদ কি হইতো? এটা মৌসুমী আমি জানে না। আমি তো তোকে তোমার তুই একটা মারদাঙ্গা পুলিশ অফিসার হইছিস, আমার ধরো তুই সব মানে আমার খুব ধরো যে তোমার সিরিজ গুলা দেখলে ওদের যখন দেখি ডিটেকটিভ, হ্যাঁ আমার তখন মনে হয় যে ইস আমি ওইরকম ডিটেকটিভ হইতে পারতাম। তারপর ধরো যখন আমার মনে হয় না ভাই আমি কখনো চাকরি বাকরি করতে পারতাম, কিন্তু ধরো আই হ্যাভ এ বিজনেস মাইন্ড এন্ড আমি খুব হার্ড ওয়ার্ক করতে পারি, সো মেবি আমি বিজনেস পার্সন হইতাম। তাহলে তো এটা সম্পূর্ণ কোয়েশ্চেন আসতেই পারে যে মৌসুমী হামিদকে কি আমরা কখনো প্রডিউসার হিসেবে দেখবো? ফিল্ম বিজনেস, ফিল্ম অর I hope not. But I'm coming with Monkey Bangladesh. মাঙ্কি, what is that? It's a company we formed already. What is বান্দর, I'm sorry, মাঙ্কি বাংলাদেশটা কি? মানে এটা বান্দর বাংলাদেশ। আমরা ওই যে কার ওয়াশ, আমাদের মেইন মাঙ্কি ওয়াশ, আমরা কার থাকবে আমাদের, আমরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পার্কিং এ যাদের যে গাড়িগুলো পার্ক করা থাকবে ওই গাড়িগুলো ধুবো, এবং আমাদের এটা হচ্ছে তোমার ইকো ফ্রেন্ডলি কার ওয়াশ আমরা বলতে চাচ্ছি, কারণ একটা কার যারা ধরো আমরা যারা সেলফ ড্রিভেন, আমরা যারা গাড়ি চালাই, ঘন্টার পর ঘন্টা ভাই লাইনে যে দাঁড়ায় থাকতে হয় গাড়ি ধোয়ার জন্য, সো ওই কষ্টের জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে যারা আসলে গাড়ি পার্ক করে রাখবে, ওই পার্কিং এ যে কোনোভাবে গাড়ি ধোয়ার কোনো ব্যবসা মানে ইয়ে করা যাবে, খুব ভালো 200 লিটার পানি খরচ হয় একটা গাড়ি ধুইতে গেলে, 200 লিটার পানি। সেখানে আমরা সর্বোচ্চ 5 লিটার পানি ব্যবহার করব শুধু চাকাটা ধোয়ার জন্য, আর বাকিটা সব এয়ার প্রেসার এবং কেমিক্যালস দিয়ে পুরো পলিশের মতো করে ফেলতেছি আমরা গাড়িটা। সো আমরা এটা পাইলট প্রজেক্ট করছি এই অনন্যার সামনে, যে পার্কিংটা, our pilot project was very 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 successful alhamdulillah by the grace of God. আমরা এবার বড়সড় করে ইনশাআল্লাহ নামার চেষ্টা করছি। 2018 নিরাপদ সড়ক আন্দোলনের সময় মৌসুমী হামিদ কে আমরা ফ্রন্ট লাইনে পেয়েছিলাম। কি হয়েছিল তখন একটু আমরা শুনি। এখন তো বলাই যায়, এতদিন বলতে পারো, এখন তো বলাই যায় হাসিনা চলে গেছে, হাসিনা চলে গেছে, এখন মন খুলে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড? ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে 3টা বাচ্চা মারা গেছিল বাই বাসের একটা মানে বাস ফুটপাতের ওরিস্ক ওদেরকে চাপা। ঘটনাটা আমার কাছে ওইটুকুই যে একটা বাসওয়ালা বাংলাদেশে ঢাকা শহরে যে বাসগুলা চলে ভাই, না এদের একটারও ফিটনেস আছে, না এদের একটারও লাইসেন্স আছে। পিচ্ছি ছেলেরা যারা মানে হেল্পার থাকে টুস করে ওরা গাড়িটা নিয়ে বের হয়ে যায় এবং যাচ্ছে তাই। তো এই ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তার ভিতরে চলতেছে তো বহু বছর ধরে, এবং ওরাই রাস্তার স্টার, ওরা অন্য গাড়ি মারি ঘষা দিয়ে চলে যায়। ভাই রাস্তায় বাসালার সাথে আমার যে মানে আমি তো নিজের গাড়ি নিজেই চালাই, কতদিন যে গ্যাঞ্জাম হয়েছে ভাই রাস্তায় বাসালাদের সাথে। আমি গাড়ি থেকে নেমে এমন হয়েছে যে আমি মানে বাসের হেডলাইট ভেঙে দিছি। এরকম বেপরোয়া বাস চালক এবং ওদের কোনো রকম কোনো বিচারের ব্যবস্থা নাই। এরকম কেন? ধরো এটা শুধুমাত্র বাংলাদেশে, ধরো ইন্ডিয়া তো আমি যখন কলকাতায় ছিলাম রাতে যখন বাসায় যাইতাম, ওই যে ওই আমাদের যে ড্রাইভার ও না রাত পুরা রাস্তা ফাঁকা, তারপরে ও যায় না, আমি রাস্তাতে কেউ নাই, চলে রেড লাইট জ্বলতেছে, ও থামে গেছে, বলে যে না আপু আমার বাসায় চলে আসবে, টিকিট নিয়ে আমার বাসায় চলে আসবে, যেতে পারবো না। সো আমাদের ওই সিস্টেমটা এখনো বিল্ড আপ হয় নাই। যাই হোক, তো
উঠে গেল, ইট ওয়াজ জাস্ট দ্যাট। ওই কারণেই খারাপ লাগছে ওই বাচ্চাগুলোর জন্য। আর আমিও একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম 13 সালে। আমার ওইটা হাত এখনো স্টিল এই হাতে আমার যত শক্তি, আমি এই হাতে এখনো তত শক্তি পাই না। সো মানে আমি আগে যেই পরিমাণ মানে পাওয়ার লিফট করতে পারতাম 2 হাত দিয়ে, এখন ওই পরিমাণ পাওয়ার পাই না। সো ওই ইমোশনাল জায়গা থেকে আমি আসলে বাচ্চাগুলোর সাথে ছিলাম, স্ট্যাটাস দিয়েছিলাম। এবং এরকম কেন হবে ভাইয়া? দিনের পর দিন সব ট্রাক এরপরে কি হয়েছিল আমি জানতে চাই, এরপরে কি মাইরা চলে গেছে। এরপরে তোকে কি ফেস করতে হয়েছিল? এরপরে আমি শুনলাম আমার নামে মামলা হয়েছে। তারপরে সামহাও আমাদের আরেকজন অভিনেত্রীও এটা নিয়ে স্ট্যাটাস দিয়ে বিশাল বিপদে পড়ছে, লাইভ করে বিপদে পড়ছে। আমি না সবচেয়ে বোকা হয়েছি যে আমি তো ইমোশনালি গেছি, কিন্তু আমার এই যাওয়াটাকে অন্য কেউ, আমি যে অন্য কারোর দাবার গুটি হয়ে গেছি, মানে গুটি যে হয়ে গেছে এটা আমি বুঝি না। কার দাবার গুটি হয়েছিল কি? ধরো সোশ্যাল মিডিয়ার দাবার গুটি হয়ে গেছি, কারণ আমি তো বুঝতেছি না যে এইসব নিয়ে কেউ মিথ্যা পোস্ট বা গুজব ছড়ায় দিতে পারে। তো আমি তো ওই গুজবগুলো ধুমায় শেয়ার দিছি, কিছু কিছু গুজব, মানে যা রটে তা কিছুটা হইলো বটে, কিছু কিছু তো বটে ছিলই, কিন্তু তাছাড়াও যা ছিল না ওইসব তো ধুমায় টুমায় শেয়ার দিছি। ভালো, আমি তখন কক্সবাজার ছিলাম, আমি শুনলাম আমার নামে মামলা হয়েছে এবং আমাকে বললো যে একটু মানে ধরার আগে পারলে অফ হয়ে যাও। বিভিন্ন জায়গাতে সারা রাত ঘুমাইতে পারলাম না। মানে থ্যাঙ্কস গড ওই দিন আমার সাথে জাহিদ হাসান ভাইয়া ছিল, সাজু খাদেম ভাইয়া ছিল, ওনারা দুইজন, মানে সাজু ভাই লিটারালি ফোন করে মানে ছেলে পেলে যারা এজেন্সি এবং ছেলে পেলেদেরকে ফোন করে বলছে যে নিউট্রাল করছে, ফোন করে যে ও কোনো দলীয় না, ও কোনো দলীয় না, ওকে ইয়ে করো না, ও ইমোশনালি ছিল, ওকে ইয়ে করো না, ওর স্ট্যাটাস নামা, গুজব রটনাকারীর নাম লিখে পুরো পোস্টারের মতো চারিদিকে ইয়ে হয়ে গেছে। অনেকে লিখতেছে নওশোবা অ্যারেস্ট, ইয়েস এবার মৌসুমী হামিদকে অ্যারেস্টের পালা। এই পোস্ট দেখতেছি, ধরো আমি তো পাগল হয়ে গেছি যে আমি কি করলাম, আমি যে একটা অন্যায় করছি ওইটা আমার বোধজ্ঞানেই নাই যে আমি অন্যায় করে ফেলছি। কিছু মানুষের কাছে আমি দোষী, আমি ক্রিমিনাল কিছু মানুষের কাছে, এবং দেশদ্রোহী, ট্যাগটা বুঝছো, দেশদ্রোহী। তো আমি ওইখানেই আমি নাই হয়ে গেছি। তারপরে তো ধরো মানে অলমোস্ট আমার কাছে ইয়ে আসলো যে তুমি একটু চুপচাপই থাকো। ফাইনালি কনভিন্স করতে পারছিস? ফাইনালি হ্যাঁ, কনভিন্স করতে পারছি। এবং আমার তরফ থেকে অসংখ্য মানুষ, নাকি আমি পরে শুনছি এটা, অসংখ্য মানুষ আমার জন্য সুপারিশ করছে। এবং এই মানুষগুলো কারা আমি আজ পর্যন্ত জানি না ভাইয়া। এবং ওনারা কিন্তু বের হয়ে গেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য, এটাও আমি শুনছি। সামহাও আমি পরে জিজ্ঞেস করছিলাম তাহলে আমাকে কেন অ্যারেস্ট করা হইলো না। তো ওই যে নওশোবা আপুকে অ্যারেস্ট করার পরে ওদের যেটা দরকার ছিল ওইটা হয়ে গেছিল আর কি, এই কারণে আমাকে অ্যারেস্ট করার দরকার পড়ে। তারপরেও আমি অনেক প্রেসারে ছিলাম এবং আমাকে বলছিল যে একটু আমি কোরবানি ঈদের পরে যে আমি মানে নর্মাল হয়েছি আর কি, বা সবার সামনে আসছি। এর আগ পর্যন্ত আমি ভাইয়া চুপচাপ ছিলাম, লুকায় ছিলাম। 18 থেকে 24 গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের পতন, ওইটা ছিল নিরাপদ সড়ক আন্দোলন, এটা ছিল কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের সময় বা এর আন্দোলনের পরবর্তী এখন এই যে একটা বিশাল বিভাজন দেশের মধ্যে তো আছেই, আমি দেশে না যাই, শিল্পীদের মধ্যে যে বিভাজনটা হলো, এটাকে তুই কিভাবে দেখিস? বিভাজন মানে আমি ভয়ঙ্কর বিভাজন দেখতে পাইছি। কিরকম? ধরো তুমি আমার বড় ভাই, বন্ধু, মেন্টর, বা ধরো খুব অল্প কিছু মানুষের সাথে আমার সোল টু সোল কানেকশন আছে, ইউ আর ওয়ান অফ দেম। আমি ভাবি হুট করে এই পলিটিক্সের কোন একটা কারণে তুমি যদি আমার জন্ম নিয়ে আমাকে কোয়েশ্চেন করে বসো, তাহলে কি আমি আকাশ থেকে পড়বো না? তো এটা তো আমার পলিটিক্সটা তো আসলে আমি করি না, এটা তো তুমিও জানো, ইন্ডাস্ট্রির সবাই জানে যে মৌসুমী হামিদকে কখনোই পলিটিক্সে পাওয়া যায় না। আমার কাছে কি কখনো কার্ড আসে নাই? আমি কি কোনোদিন কোনো কার্ডের ছবি দিছি? অথচ দুনিয়ার মানুষ এখানে দাওয়াত পাইছে, ওখানে দাওয়াত পাইছে, কার্ডের ছবি ফেসবুকে মানে ওপেনলি প্রকাশ করছে। তো দেয়াটা কি খারাপ? দেয়াটা খারাপ আমি বলছি না, যে কেউ একজন প্রথম আলো অ্যাওয়ার্ডের কার্ডটা দিল বা কেউ একজন বঙ্গভবনের দাওয়াত পেছে দিল, আমি তো খারাপটা বলছি না, কিন্তু আমি যখন জিনিসটা করছি না, তুমি তো আমাকে খারাপ বলতে পারো না। আমাকে খারাপ, আমি যদি না দেই বা আমি যদি না যাই, তুমি আমাকে খারাপ বলবো না, ইটস ইওর পার্সোনাল। তাইলে তুমি আমাকে খারাপ কেন বলতেছো? যে কেন দিলা না, কেন গেলা না, তার মানে তুমি আমাদের লোক না, তার মানে তুমি অন্যদের লোক, তার মানে আমাদের মধ্যে একটা ট্যাগিং চলছে, তুমি আমাদের শত্রুপক্ষ। 18 আন্দোলনের পরে আমার কি শিক্ষা হয়েছে জানো মানুষ হিসেবে? হোয়াট আই লার্ন ফ্রম দ্যাট ইনসিডেন্ট, আই লার্ন যে যা দেখো তা সত্য নয়। তোমাকে কে কোথা থেকে ব্যবহার করতেছে এ ধরনের সিচুয়েশনে, ইউ নেভার নো। আমি একটা মানুষ,
আমি একটা শিল্পী, আমি 3টা বাচ্চাকে মানে ওর ঘাড়ের উপরে উঠাই দিয়ে চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে, ওইটার বিচার করা হচ্ছে না। এই জন্য ভাবছি আমি একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, আমি রাস্তায় যে যদি বলি সব মানুষজন আছে যে না বিচারটা করার দরকার, বিচারটা করা জরুরি, এটা তো অন্যায়, এটা কেন করবে না, কিন্তু এটাকেই টুইস্টিং করে আমাকে দেশদ্রোহী বানায় দিল। ভাই কখন কে যে কাকে কিভাবে ব্যবহার করতেছে এই দেশের পলিটিক্সে আই ডোন্ট নো। এজন্যই কি তুই 24-এর আন্দোলনের সময় তুই কনফিউজ ছিলি যে আবারও কি একই ধরনের কিছু ঘটতে যাচ্ছে? আমি যে কোনো আন্দোলনে আমি কনফিউজ, সত্যি কনফিউজ না, আমি এখন আই নো যে এই যেটা ঘটতেছে, যেটা নিয়ে আন্দোলন, যেটা মেইন পারপাস বলা হচ্ছে, দিস ইজ নট দ্য মেইন পারপাস। হোয়াট ওয়াজ দ্য মেইন পারপাস? আই ডোন্ট নো, মানে আনটিল আনলেস আই ডোন্ট নো আই কান্ট টক অ্যাবাউট ইট। এটা হচ্ছে আমার কি আসলে আমাদের পক্ষে জানা সম্ভব যে 24-এর আন্দোলন কোটা বিরোধী থেকে সরকার পতনের আন্দোলনে চলে যাবে? হ্যাঁ, কনসিকুয়েন্সি এটাকে ঠেলে নিয়ে। ধর আন্দোলনগুলো কিন্তু এরকমই হয়, ছোট্ট একটা জিনিস নিয়ে আন্দোলন হইতে হইতে একটা মানে ফুলে ফেপে বড় হয়ে সরকার পড়ে যায়। কিন্তু এই যে গুটি হয়ে যাচ্ছি ভাই, চ্যানেলে তো তাদের নামের লিস্ট পাঠানো হচ্ছে যে এরা সব আমলিকপন্থী, এরা কেউ কাজ করতে পারবে না। এটা অবশ্যই খারাপ, বাট এটা আগেও হয়েছে, এটা 2018 আন্দোলনেও হয়েছে, এটা এখনো হয়েছে। এখনো 2018 আন্দোলনে বলা হয়েছে যে যারা যারা আন্দোলন করছে, আজকে যদি 5 তারিখ শেখ হাসিনার গভর্নমেন্ট না পড়তো, যে আর্টিস্ট আমরা, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, সবাইকে বলা হয়েছে ভাই, আমরা সবাই যারা মাঠে গেছিলাম, আমরা কি আমাদের নামে কি লিস্ট যেত না? আমরা কি কাজ করতে পারতাম না, গুম হইতাম, অ্যারেস্ট হইতাম। সো তাইলে আমার মানে আমরা আসলে কোন জায়গায় আসতেছি যে বেসিক্যালি এই দেশের এটা এখন কালচার, যে যে মানে এখানে এটা থেকে কি আসলে আমরা মানে তুমি বললা বেসিক্যালি এটা এখন দেশের, এইটা কি কালচার হওয়া উচিত ভাই? না, এটা কালচার হওয়া, তাহলে ফিউচার কি, যেটা দেশের কালচার, এটা সেই দেশের ফিউচার আমার কাছে মনে হয়। আমি এত কনসার্নিং না হয়, এটা কনসার্নিং, এটা সলিউশনটা যেটা আমি বললাম যে যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা সরাসরি রাজনীতিবিদ হিসেবে ছিল, ওনাদের অ্যারেস্টটা ওইভাবে অবশ্যই আদালত বিচার করবে কি কারণে অ্যারেস্ট। আচ্ছা, আর ওনারা ছাড়া যারা আর্টিস্ট তাদের রেগুলার কাজে ফেরা উচিত। বাট আমার মনে হয় আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে আমি একটা দলকে সাপোর্ট করতেই পারি, কিন্তু আমি একটা দলকে সাপোর্ট করতে আমি প্রফেশনাল জায়গা হারাচ্ছি, আমার বাসায় বাচ্চা খাইতে পারতেছে না, আমার ফ্যামিলি চালাইতে পারতেছে না, এরকম হয় নাই মানুষের, হচ্ছে না এখন শিল্পীদের মধ্যে? ভাই তুমি বলো। হচ্ছে অনেক শিল্পী ভয়ে কাজ করতে পারতেছে না, এটা ঠিক না, এটা সর্ট আউট করা উচিত। এবং এটাতে আমার মনে হয় শিল্পীদেরই আগায় আসা উচিত। যেই লোকটা তাকে কাজে নিচ্ছে না, সে তো একটা ডিরেক্টর প্রডিউসার, তো সেও তো শিল্পী, সে বলা উচিত যে। বাট আমার মনে হয় 10 মাসে এটা অনেক নিউট্রালাইজ হয়ে গেছে। আই ডোন্ট থিংক সো। তাই? জি, অভিনয় তো আমি করি ভাই। ওকে, আই ডোন্ট থিংক সো। তোর কি কাজ বাড়ছে না কমছে? এই যে দেখো, আমি জানতে চাচ্ছি, তাহলে আমি বলতে পারবো যে আচ্ছা তোকে কোন পক্ষে ফালানো হয়েছে। কোনো উন্নতি নাই, নিউট্রাল। তখনও যা না, তখন আগেও যা ছিল এখনো তাই আছে। তাই না, আমাকে বল, আমি কি তুই মাইজ বান্ডারি লেভেলে চলে গেছিস? তুই আর নরমাল লেভেলে নয়, তুই মাইজ বান্ডারি লেভেলে। এই যে দেখছো এখন মাইজ বান্ডারি, যদি ওই লেভেলে যাইতে পারি, ও মাই গড, জয় গুরু, ওই লেভেল পর্যন্ত যাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, একটা আসলে হয় কি, অনেক বড় একটা ধাক্কা গেছে তো দেশের উপরে, এটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা। এই ধাক্কা 71-এর পরে, হ্যাঁ এরশাদের 90-তে এরশাদের পতন হয়েছিল, বাট ওই পতন নেই, 71-এর পরে বাংলাদেশ এরকম একটা বড় ধাক্কা এইবারই প্রথম। এবং এটা তো আমরা যদি লাশের গুনতি করি তাইলে চলে আসে 2000 মানুষ মরছে, 25,000 মানুষ উইন্ডেড হয়েছে, ঠিক না? তো এনিওয়ে, আমরা এখন যে রাউন্ডটাতে ঢুকবোই না, রাউন্ডটার নাম হচ্ছে 7.62 রাউন্ড। এই 7.62 রাউন্ডটা হচ্ছে যে লেথাল উইপন যে ইউজ করছে, 7.62 রাউন্ড আর কি। এই রাউন্ডে আমি তোকে 7টা শব্দ বলবো, প্রতিটা শব্দ শুনে তোর মনে যে কাউন্টার শব্দটা আসবে ওইটাই বলবি। একটা শব্দ বলতে পারোস, একটা সেন্টেন্সও বলতে পারোস, বাট আই প্রেফার করবো শব্দ। হ্যাঁ, তো উইল সি what you do in the 7.62 lethal round. প্রথম শব্দ আন্দোলন, কনফিউশন, বিচ্ছেদ, বিউটিফুল পেইন, সাতক্ষীরা, লাভ, হোম, সংসার, বিউটিফুল পেইন, পুরস্কার, অ্যাপ্রিসিয়েশন, গ্ল্যামার, পর্দা, জীবন সঙ্গী, সোলমেট। Not bad.
গুড। তো 7.62 রাউন্ডটা চালানোর পর আমি যেটা করি আমার গেস্টদেরকে বলি যে নাও ইটস ইয়োর টার্ন, ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন ইফ ইউ ওয়ান্ট, ইটস ইয়োর টার্ন। আমার জাস্ট বিকজ আমার সাথে আনবো, আমি কোয়েশ্চেন করতে দিব না। এবার তোমাকে ফায়াবো। হ্যাঁ, ওয়েট, ওই যে তুমি আমাকে বলছো দ্য 3 চেঞ্জ, হোয়াট মানে আমার কাছে যদি ক্ষমতা থাকতো আমি কোন 3টা চেঞ্জ করতাম? আই ওয়ান্ট টু আস্ক ইউ দ্য সেম কোশ্চেন, 3 চেঞ্জ। মানে তুমি কি করতা? ওই 3 চেঞ্জ কোন 3টা জিনিস তুমি পরিবর্তন করতা? যেই 3টা জিনিস এক্সিস্টেন্স আছে ইন্ডাস্ট্রিতে, তোমার কাছে মনে হচ্ছে এই 3টা জিনিস ক্ষতি করছে এবং ইন্ডাস্ট্রিটাকে ডে বাই ডে ছোট করে ফেলছে, ইন্ডাস্ট্রিটাকে বড় হতে দিচ্ছে না, মানে মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রি হতে দিচ্ছে না, ডে বাই ডে এটা মুদি দোকান হয়ে যাচ্ছে। ওই 3টা প্রবলেম, কোন 3টা প্রবলেমকে তুমি সরাবা এবং ওই 3টা প্রবলেমের পরিবর্তে তুমি কোন 3টা কাজ করতে চাও? নাম্বার 1, নাম্বার 1 প্রবলেম। বাংলাদেশের আমি সবার আগে যেটা করতাম, অ্যাটলিস্ট 3টা ফিল্ম ইনস্টিটিউট, একদম নাম্বার 1 এটা। বিকজ আমার মেধা ক্রিয়েট করার জায়গা নাই। আমি 3টা ফিল্ম ইনস্টিটিউট রাইট অ্যাওয়ে, একদম নগদে, কোনো বিকাশে না, যদি নগদই সব টাকা পয়সা দিয়ে দিস। নৌকাতে সব টাকা পয়সা, দেশের টাকা পয়সা নিয়ে বাঁচছে। নাম্বার 2, যেহেতু আমি ফিল্মের লোক, ওইটাকে ফোকাস আমার ওদিকেই বেশি। 64টা জেলায় সরকারিভাবে 64টা সিনেপ্লেক্স হবে, সরকারি জায়গায়, সরকার এটা ফান্ড দিয়ে করবে এবং সরকারি জায়গা লিজ দিয়ে দেওয়া হবে যারা ইয়েতে খুব স্বল্প মূল্যে যারা সিনেপ্লেক্স বা সিনেমা হল বানাতে চায়। নাম্বার 3, ন্যাশনাল ডায়ালগ। আমাদের শিল্পীরা আমরা খুবই ইয়েতে পকেটে পকেটে কাজ করি। এই গ্রুপ ওই গ্রুপের সাথে কথা বলে না, ওই গ্রুপ এই গ্রুপের সাথে কথা বলে না, এই গ্রুপ সিন্ডিকেট, ইউ মিন সিন্ডিকেট? অনেক বড় সিন্ডিকেট চেনের মধ্যে আমরা আছি। সিন্ডিকেট গুলোকে ভাঙা দরকার, যার কারণেও যে তুই বললি এই গুটি কয়েক সংখ্যক লোক কাজ পায়, বাকিরা সবাই আকাশের দিকে থেকে তারা গুনে। সিন্ডিকেট কিভাবে ভাঙা যায় এটার জন্য ন্যাশনাল ডায়ালগ খুলে, ন্যাশনাল ডায়ালগ, এবং এটাকে সিন্ডিকেট গুলোকে আইডেন্টিফাই করে, এবং আমরা জানি কারা সিন্ডিকেট করে, এটা খুবই মানে জানি কিন্তু বলি না। বললে কি হয়? বললে কি হয়, এখন আমাদের মিডিয়ার কথা তো মিডিয়ার বাইরের লোক বলবে না, তাই না? আমাদেরই বলতো। হ্যাঁ, সো এখন তুই জানিস কোনটা সিন্ডিকেট, তুই কি এখন বলবি ওই সিন্ডিকেটের নাম? বিকজ তুই জানোস যে বলে তো কাজ এখান থেকে, ওকে ও তোকে কাজ দেয় না, তারপর তুই ওর নামটা নিতে পারবি না। একটা অদৃশ্য ভয় যে আচ্ছা এরা তো পাওয়ারফুল, শুধু শুধু আমার কাজ। সো এটাকে একটা এতটুকু এটাকে থার্ড পার্টিকে এটাকে ভাঙতে হবে। আমরা ভিতরের লোক এটা ভাঙাটা খুব ডিফিকাল্ট, বিকজ আমরা এটার সাথে আষ্টি বৃষ্টি জড়ানো। সো ওই সিন্ডিকেট গুলাকে ভাঙা, এই 3টা কাজ করতাম। তোমাকে তো একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে একটা জায়গার কমিটিতে ঢুকানো হয়েছিল, কমিটিতে ঢুকানো হয়েছে, তার মানে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব এটা দেওয়া হয়েছে। অনেক বড় দায়িত্ব ভাই। ওখান থেকে কেন চলে ওখান থেকে আসছি? কেন চলে আসছো? এক কথায় সত্যি কথাটা বলবো, আমি এতদিন এটা মিডিয়াতে বলি নাই। হ্যাঁ তো মানে আমাকে একটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং বড় জায়গার, ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে আমি যে দেখলাম আমার কাছে যে আইনটা আছে সেই আইনটা সেই পূর্ববর্তী আইনটাই। সো আমাকে সাঁতার কাটতে দেওয়া হয়েছে, কিন্তু হাতটাও বান্ধা পাটাও বান্ধা। তো সবাই ওই আইনে যদি কোনো ওই যে মানে পৃথিবীর সবচেয়ে ভালো সিনেমাটাকে আটকে দেওয়া যায়, আমি তো প্রতিদিন কোনো ঝগড়া করতে যাইনি। তা তুমি আমাকে আইনটা দিচ্ছ, ওইটা দিয়ে বলতেছো এটা দিয়ে ফাইট করো। আমি তো ওখানে বসে বসে সিনেমা দেখার জন্য যাইনি, আমি গেছি পরিবর্তন আনার জন্য। পরিবর্তন আনতে দিয়ে তুমি আমার বলছো যা সাঁতার কাট, কিন্তু হাত পা সব বান্ধা, তাহলে আমি কেমনি কি করবো? তো তোমার কি মনে হয় এখন কি এটা পরিবর্তন কি তাহলে কি হবে না? আমরা কি আবার আগের মানে আমাদের ফিল্ম নিয়ে কি আমাদের যে হতাশা ছিল, এই যে নতুন সরকার পরিবর্তন হইলো, সবকিছু পরিবর্তনের যে ধারার সাথে আমরা পাশে ফিল্ম বাংলাদেশের কোনো সরকারের না, তখন না, এখন এরও না, আগামীটা আমি জানি না। কারোরই চলচ্চিত্র বা মিডিয়া সবাই এটাকে ইউজ করতে চায়, কিন্তু কেউ এটাকে ঠিক করতে চায় না। সবাই এটাকে ইউজ করতে চায়, একদম যে আসবে। অন্য দেশের ইন্ডাস্ট্রিগুলোকে দেখো যে গভর্নমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এখন ওইটা একটা বিশাল বড় বিজনেস হাব। বিজনেস হাব না, ওইটা ওদের আইডেন্টিটি, পাশের দেশ তাদের সিনেমা দিয়ে ইন্টারন্যাশনাল আইডেন্টিটি করে ফেলছে। আর আমরা আমাদের সিনেমাকে মানে আমাদের মিডিয়া এবং চলচ্চিত্রকে ডলতে ডলতে চিপতে চিপতে এটাকে একদম মানে এটাকে পিষে ফেলছি। সো এবং এই দায় আমাদের সবার, শুধু যে আমরা মিডিয়ার বাইরের লোক, আমাদের সবার এই দায় আছে। তো এখন তো নতুন সরকার, ওদের চিন্তা ভাবনা নতুন, ওরা তো প্লেটে অনেক কিছু চলতেছে, অনেক কিছু ওই পুরনো চিন্তা ভাবনা বা ওই 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 ইয়ে তো এরা না, ওরা তো নতুন তরুণ উদ্দাম, ওরা তো আরো স্মার্ট মডার্ন। এন্ড ওরা কেন চিন্তা করতেছে না? হ্যাঁ, ওরা কেন ভাবছে না ফিল্ম ইন্ডাস্ট্রিটা বড় করা দরকার?
ফার্স্ট অফ অল ওরা একটা খুব টেম্পোরারি সময়ের জন্য আসছে। সেকেন্ড অফ অল ওদের হাতে এত এত প্রবলেম এবং এত এত ষড়যন্ত্র কনস্ট্যান্টলি চলতেছে। যখন পানি শান্ত ছিল তখনই এই মাছ কেউ খাইতে চায় নাই। আর এখন তো পানি অশান্ত, তো এই মাছের তো মানে আমরা হচ্ছে কি এরকম হইলো কেন ভাই? এটা আসলে 80-র দশকেও একটা সিনেমা রিলিজ হলে মানুষের যে এটা খুশি, গ্রাম শহর গ্রাম নির্বিশেষে মানুষের যে আনন্দ, যে উচ্ছ্বাস, মানে গাড়ি ভ্যান করে ভরে ভরে সাতক্ষীরা যেত সব সিনেমা দেখতে। তালার মতো একটা জায়গায় তালা সাতক্ষীরার তো পুরাই একটা এক ধরনের মানে তোর প্রশ্নের মধ্যেই তোর প্রশ্নের উত্তর আছে। আমরা যদি আমাদের 80-র দশকের এই যে আমাদের চলচ্চিত্র বা আমাদের মিডিয়া অঙ্গনের এই যে একটা মানে কি বলবো একটা সুন্দর সোনালী ঊর্ধ্বগতির দিকে সময়টা ছিল, এটাকে ধরে রাখতে পারতাম, তাহলে আমরা অনেকের জন্য থ্রেট হয়ে যেতাম আমাদের এই সাবকন্টিনেন্টে। মানে আমাদের নিজের দেশের ভিতরেই আমরা থ্রেট হয়ে যেতাম না, আমাদের আশেপাশের যে দেশগুলো আছে তারাও আমাদের একটা দেশকে আমি যদি কন্ট্রোল করতে চাই, আমি তাদের কি কন্ট্রোল করব? আমি তাদের সংস্কৃতিকে কন্ট্রোল করব। আমি যদি তাদের সংস্কৃতিকে কন্ট্রোল করার বাহনগুলো কি কি? চলচ্চিত্র, নাটক, সিনেমা, তাদের লেখা, তাদের সাহিত্য। আমি যদি ওইটাকে কন্ট্রোলে নিতে পারি, আমি আমার মাথাকে কন্ট্রোলে নিয়ে গেলাম। আমার অফকোর্স জিওপলিটিক্স আমাদের এত বড় এইটুকু একটা এইটুকু 118 কোটি দেশ, ডোন্ট থিঙ্ক এইটুকু দেশ, বাট উর্বর ভূমি তো উর্বর, এবং এটাতে আমরাও ইনভলভ ছিলাম। আমরা দালাল হিসেবে কাজ করছি। বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি, বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর ছিল, এখনো আছে। এগুলোকে আমরা ধরছি না, কেন ধরি নাই তো। সো এটাকে ধ্বংস করার জন্য বাইরের শক্তি যেমন দায়ী, আমরাও দায়ী। আমরা কিছু স্বার্থের জন্য, কয়টা টাকার জন্য আমরা খুব অল্প কিছু মানে আমরা বেঁচে দিয়েছি। So then what's the future? What should we do? আমি তো সারা জীবন অভিনয় করতে চাই। আমি একজন দিলারা জামান হইতে চাই, 80 বছর বয়স পর্যন্ত অভিনয় করতে চাই। What should I do বলো? এটাকে ঠিক করতে হলে একটা ন্যাশনাল পলিসির দরকার। এই ন্যাশনাল পলিসিটা সরকারকে এবং এই আমাদের শিল্প সাহিত্য জগতের বা চলচ্চিত্র জগতের মানুষরা মিলে ঠিক করতে হবে। আমাদের যদি পলিসি ঠিক না হয়, আমি এখান থেকে এটা একটু ঠিক করলাম, ওখান থেকে এটা একটু ঠিক করলাম, ওখান থেকে এটা ঠিক করলাম, এরপর ঠুস করে নিবা গেল আগরবাতি। শিল্প সাংস্কৃতিক এই মানুষগুলোকে তো এক জায়গায় করা, একমত করাটাই সবচেয়ে বড় ডিফিকাল্ট কাজ আমার কাছে মনে হয়। কারণ শিল্পীরা স্বার্থপর হয়। সো আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে লুপের মধ্যে বাট এটার ভেতর থেকেও বের হওয়া সম্ভব। আমাদেরকে একটু স্বার্থটাকে সাইডে রাখতে হবে। যেমন এই দেশটা এই 5ই আগস্টের পরে আমরা পারি নাই। আমাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আমাদের উচিত ছিল বলা 3 থেকে 5 বছর একটা জাতীয় সরকার হবে, সব দলকে নিয়ে আমরা আগে দেশের সংস্কারগুলোকে ঠিক করব, তারপর আমরা একটা নির্বাচন হবে। আমরা পারি নাই। 2 মাসের মধ্যে আমি জামাত, আমি বিএনপি, আমি এনসিপি, আমি লারসিপি, আমি বাম, আমি ডান হয়ে আলটিমেটলি আমরা একটা জমা খিচুড়ির মধ্যে পড়ে গেছি। স্বার্থটা ছেড়ে দেশের স্বার্থটা দেখা উচিত, তাইলে হয়তো আমরা একটা দিক খুঁজে পাবো। অনেক কথা হইলো। লাস্ট কোয়েশ্চেন না, এনি মনোলগ from any one of your favorite project? নারী দেবী না হইলেও প্রত্যেকটা নারীর মধ্যে একটা দেবী থাকে। এটা আমার নয়া মানুষের ডায়লগ। নয়া মানুষের সুজলা বলে যে প্রত্যেকটা নারী দেবী নারী না হইলেও প্রত্যেকটা নারীর মধ্যেই দেবীর বসবাস আছে। এই কারণেই বলতে চাই যে নারীরা আসলে অনেক বেশি কিছু দিয়ে তাদেরকে সৃষ্টিকর্তা বানাইছেন। তারা জন্ম দিতে পারে, এই জন্যই তারা জন্ম দিতে পারে, এই জন্যই তারা 6টা পাঁজরের হাড় ভাঙার পেইন হয় একটা মহিলা যখন বাচ্চা জন্ম দেয়, এবং এই পেইনের সহ্য ক্ষমতা ওকে দিয়ে সৃষ্টিকর্তা পাঠাইছে। এই পেইনের সহ্য ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই, ওই ক্যাপাবিলিটি তোমাকে দেয় নাই সৃষ্টিকর্তা, কিন্তু আমার ভিতরে ওই ক্যাপাবিলিটি আছে। সো আমাকে বাঁচতে দাও, আমি ছোট করে দেখার কিছু। আমি যখন খায়া দিব তখন খায়া দিব, জ্বালায় পুরাই শেষ করে দিব। আমরা চাই মৌসুমী আমি খেয়ে দেখ, আমরা চাই মৌসুমী আমি এগিয়ে যাক। উইথ দ্যাট উই ক্লোজ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ টু কাম টু দিস শো। নাইস, আই টক মাই হার্ট আউট। বেশ মজা লাগছে তোমার এখানে পডকাস্টে এসে। আই হোপ আসলে তা সহজ নয়।
লাগে সবই, আসলে তা কঠিন নয়। সহজ সহজ লাগে সবই, আসলে তা সহজ নয়। কঠিন কঠিন লাগে সবই, আসলে তা কঠিন নয়। নিজেকে চিনতে হয়, কঠিন তবে সহজ হয়। নিজেকে